আজ যে ক্লাসটা শুরু করছি আজকে তোমাদের ফেরোসিনটা পড়াবো। দেখো, এর পরে অ্যাকচুয়ালি ফেরোসিন পড়ানোর কথা নয়, কিন্তু ফেরোসিনটা অ্যাকচুয়ালি মানে তুলনামূলকভাবে সোজা। এখান থেকে এইরকম প্রশ্ন আসে না যে খুব বেশি এই এর 18 ইলেকট্রনের ব্যাকগ্রাউন্ড অথবা খুব বেশি কনসেপ্ট এখানে লাগে, সেরকম আসে না। ফেরোসিনটা অনেকটা বেশি সোজা বলে আমি করিয়ে দিচ্ছি ক্লাসটা। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি, তাহলে দেখো 18 ইলেকট্রন আমরা যখন পড়েছি তখন বিভিন্ন টাইপ অফ লিগ্যান্ডস আমাদের কিরকম কাজ করে সেটা আমরা দেখেছি। তাই সেখান থেকে দেখো, লিগ্যান্ডস এর যে নেচার মানে বন্ডিং নেচার সেটা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে হেপ্টিসিটি। হেপ্টিসিটির পরে অ্যাকচুয়ালি ছিল তোমাদের এই অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, ইনসারশন, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের পড়া উচিত। কিন্তু আমরা ফেরোসিনের ক্লাসটা একটা আলাদাভাবে নিচ্ছি। ফেরোসিনের ক্লাসটা আলাদাভাবে নিচ্ছি এই কারণে, কারণ এটা তুলনামূলক একটা সোজা পার্ট, এখান থেকে প্রত্যেক বছরেই কিছু না কিছু কোশ্চেন পাবে। কিন্তু এর সাথে 18 ইলেকট্রনের যে বিশাল কিছু লিঙ্ক আছে সেটা নয়, কিন্তু দেওয়া কি কারণে, কারণ এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক মানে কি, ডিরেক্টলি মেটালটা আমার একটা কার্বনের সাথে লিঙ্কড আছে, মানে বেঞ্জিনের যে কার্বন আছে তার সাথে লিঙ্ক, সেই জন্য অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে এটাকে ইনকর্পোরেট করা হয়। এটা সহজ বলে আমি একটু আগে পড়িয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এটা কিন্তু আমি পুরোটা খাতায় পড়াবো, সেই হিসেবে নোট করো। ফেরোসিন বলে নোট, মানে ফেরোসিন বলে পুরো হেডিং করো আজকের ক্লাসটা। তার আন্ডারে প্রিপারেশন বলে লিখো, মানে ফেরোসিনের প্রিপারেশন বলে। ফেরোসিনের প্রিপারেশনের আন্ডারে প্রথম প্রিপারেশনটা লিখবে ল্যাবরেটরি প্রিপারেশন। প্রথমটা লিখবে ল্যাবরেটরি প্রিপারেশন, যেটা অ্যাকচুয়ালি প্রথম দিকে করা হয়েছিল, বাট এখন আর অতটা ইউজফুল নয়। এর আন্ডারে লিখবে হোয়েন C5H6। C5H6 মানে কি, সাইক্লোপেন্টাডাইন। এখানে কিন্তু এখন আয়নটা হয়নি, মানে C5H5 মাইনাস কিন্তু নয়, তাই C5H6 মানে সাইক্লোপেন্টাডাইন। হোয়েন C5H6 ব্র্যাকেটে লিখবে সাইক্লোপেন্টাডাইন, bracket close, is treated with metallic sodium, is treated with metallic sodium in anhydrous THF। THF এর ফুল ফর্ম কি, টেট্রাহাইড্রোফিউরান। T capital H capital F, anhydrous THF, comma, it produces H2, it produces H2 মানে হাইড্রোজেন, and C5H5 minus Na plus is isolated। আমি স্লাইডে লিখে দিলাম ওই জন্য C5H5 minus Na plus is isolated। সিম্পল রিয়াকশন আমরা অর্গানিকেও পড়েছি যে সোডিয়াম THF মানে টেট্রাহাইড্রোফিউরান, এটাকে ইউজ করা হয় কি কারণে, কারণ এটা এক ধরনের কি এজেন্ট, সলভেন্ট কি স্যার? হ্যাঁ THF টা তো সলভেন্ট, কিন্তু এটা কি করে অ্যাকচুয়ালি বেস হিসেবে কাজ করছে, আর C5H5 থেকে একটা হাইড্রোজেন রিলিজ করছে, সরি C5H6 থেকে। তাহলে আমার এখানে C5H5 মাইনাস তৈরি হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, রিয়াকশনটা লিখবে, রিয়াকশনটা হচ্ছে C5H6 মানে তোমার সাইক্লোপেন্টাডাইন প্লাস সোডিয়াম দেবে, অ্যানহাইড্রাস THF মানে অ্যানহাইড্রাস টেট্রাহাইড্রোফিউরান। সেটা যদি আমরা রিফ্লাক্স করি তাহলে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে C5H5 মাইনাস Na প্লাস প্লাস হাফ হাইড্রোজেন। রিয়াকশনটা লেখার পর লিখবে দ্য C5H5 মাইনাস সল্টস
the C5H5 minus salts are hydrolytically unstable. Hydrolytically স্পেলিংটা হচ্ছে HYDROLYTICALLY, hydrolytically unstable. And when C5H5 minus Na plus ion, and when C5H5 minus Na plus ion is reacted with FeCl2, comma, ferrocene is obtained. Ferrocene is obtained. Ferrocene is obtained. তার আন্ডারে রিয়াকশনটা লিখবে, তাহলে আমার কটা ইউনিট লাগবে? দুটো ইউনিট লাগবে ফেরোসিনের জন্য, 2C5H5 মাইনাস Na প্লাস, যদি আমি FeCl2 এর সাথে রিয়াকশন করাই তাহলে কি তৈরি হবে? আমার নর্মাল ফেরোসিন তৈরি হবে, মানে C5H5 হোল টু Fe। দেখো এটা বলা মানে কিন্তু অ্যাকচুয়ালি ইটা 5। আমরা কি বলেছি যে যদি আমাকে বলে না দেয় তাহলে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস বন্ডেড টু দ্য লিগ্যান্ড এটা আমি অ্যাজিউম করে নেব। তাই এখানে কিন্তু ইটা 5 যদি আমাকে নাও বলে আমি ধরে নেবো এখানে ইটা 5। হ্যাঁ, যদি ইটা 3 হয় অবশ্যই আমাকে মেনশন করতে হবে, কিন্তু ইটা 5 তুমি মেনশন না করলেও এই লোকে এটা ধরে নেবে। প্লাস কি হবে? প্লাস হবে 2NaCl, তাহলে এটাকে আমরা বলছি ফেরোসিন। ক্লিয়ার হয়েছে? লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। 2 নম্বর আগে প্রিপারেশনটা পুরো হয়ে যাক, এবার পরীক্ষায় কি ধরনের প্রশ্ন পড়ে আমি বলছি। 2 নম্বর প্রিপারেশন লিখবে, 2 নম্বর প্রিপারেশন লেখো, ইন প্রেজেন্স অফ ভেরি স্ট্রং বেস, in presence of very strong base like diethylamine, comma, C5H6 reacts with FeCl3, C5H6 মানে cyclopentadiene reacts with FeCl3 to produce ferrocene. বলে এই রিয়াকশনটা লিখবে, যেটা লিখে দিচ্ছি। আর একটা যেটা দেখো তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যামোনিয়াম সল্ট তৈরি হচ্ছে, C2H5 হোল টু NH2 প্লাস Cl মাইনাস। এর সাথে লাস্ট একটা প্রিপারেশন লিখবে, ferrocene can be prepared by treating FeCl2, ferrocene can be prepared by treating FeCl2 with Grignard compound of cyclopentadiene, with Grignard compound of cyclopentadiene বলে রিয়াকশনটা লিখবে, যেটা লিখছি। স্যার আরেকবার একটু বলুন। Ferrocene can be prepared
by treating FeCl2 with Grignard compound of cyclopentadiene, with Grignard compound of cyclopentadiene. হয়ে গেলে রিঅ্যাকশনটা লিখবে। আচ্ছা, এখানে নোট বলে আলাদাভাবে লিখে রাখবে। এখানে অনেক সময় মানে প্রিপারেশন খুব কম মানে তোমার নিজেদের মতো লিখে রাখবে এটা নোটে। প্রিপারেশনটা খুব কম পরিমাণে পরীক্ষায় পড়ে, খুব একটা বেশি পরীক্ষায় পড়ে না। দেখো, স্পেসিফিক যদি কোনো প্রিপারেশন আমাকে কোশ্চেনে দিল তাহলে সেটা আলাদা ব্যাপার, কারণ স্পেসিফিক্যালি অনেক সময় ল্যাবরেটরি প্রিপারেশনটা এরকম ভাবে একটা রিয়াকশন করে আমাদের লিখতে দেয় যে কি প্রিপেয়ার হবে, সেটা আলাদা ব্যাপার, সেটা তো কিছু করার নেই। কিন্তু যদি মনে করো আমাকে নর্মাল প্রিপারেশন লিখতে দেয়, সেটা 2 নম্বর থাকে, যদি 2 মার্কসের কোশ্চেন থাকে, তাহলে আমি 1 নম্বরটা মাস্ট, ল্যাবরেটরি প্রিপারেশন মাস্ট আমাকে লিখতেই হবে। বাকি 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা লিখলেই আমার হবে, সেটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেনের জন্য। যদি 3 নম্বর কোশ্চেন পড়ে তাহলে আমি অবশ্যই 3টে লিখবো। যদি 2 নম্বর কোশ্চেন পড়ে তাহলে কিন্তু 1 নম্বর মানে ল্যাবরেটরি প্রিপারেশন এটা মাস্ট, সেটা 2 হোক বা 3 হোক, সবার ক্ষেত্রে ল্যাবরেটরি প্রিপারেশন মাস্ট। 2 অথবা 3, 2 আর 3-এর মধ্যে আমি একটা লিখবো যদি আমার 2 নম্বরের কোশ্চেন থাকে, 3 নম্বর থাকলে তো আমার 3টে লিখতেই হবে। আর স্পেসিফিক্যালি আলাদা কোশ্চেন যেটা পড়ে সেটা আমি বললাম ওই জন্য, যে আলাদা এরকম কোশ্চেন পড়তে পারে, যে এরকম বলে দিল যে সাইক্লোপিন্টাডাইন ইজ ট্রিটেড উইথ মেটালিক সোডিয়াম অ্যান্ড দেয়ার আফটার ইট ইজ রিয়াক্টেড উইথ FeCl2, হোয়াট উইল হ্যাপেন। এইরকম কোশ্চেন পড়তে পারে। এরকম কোশ্চেন পড়া মানে কি, তোমার যে প্রিপারেশনটা করানো হচ্ছে এটাকে ওরা অ্যাজ রিয়াকশন তোমাকে কোশ্চেন করছে, তাহলে সেখানে অ্যান্সারটা তোমায় দিতে হবে। তার ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে তোমার 3টে যে কোনো ভাবে পড়তে পারে, মানে 3টে প্রিপারেশন আমি যেটা করিয়েছি। বাট এর বাইরে জেনারেলি প্রিপারেশন খুব একটা পড়বে না। যদি নর্মাল দেয় 2 নম্বর থাকলে সবসময় মনে রাখবে এক অবশ্যই লিখবো, 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা লিখবো, 3 নম্বর থাকলে আমি 3টেই লিখবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রিপারেশন হয়ে গেছে। এরপরে যে আমরা যেটা পড়বো সেটা স্ট্রাকচার। দেখো, স্ট্রাকচার থেকে খুব কম পরিমাণে প্রশ্ন পড়ে, খুব কম পরিমাণে প্রশ্ন পড়ে বলতে মানে বলতে পারো যে যা অল ওভার প্রশ্ন পড়ে ফেরোসিনে, তার মধ্যে 10%ও অ্যাকচুয়ালি স্ট্রাকচার থেকে প্রশ্ন পড়ে না জেনারেলি। কারণ স্ট্রাকচারের প্রশ্ন তুলনামূলক কি হয়, ওখানে কোনো কিছুই মানে কনসেপচুয়াল কিছু নেই, পুরোটাই মুখস্থ টাইপের, সেই জন্য স্ট্রাকচারাল ওরকম প্রশ্ন পড়ে না। কিন্তু আমাদের পড়ে রাখতে হবে স্ট্রাকচারটা। স্ট্রাকচারটাও আমরা 1, 2 এরকম পয়েন্ট করে করে লিখবো। স্ট্রাকচারের প্রথম পয়েন্টটা লিখবে, ফার্স্ট পয়েন্ট লিখবে, ফেরোসিন ইজ ডায়াম্যাগনেটিক। ফেরোসিন ইজ ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি, মানে কোনো এখানে সিঙ্গেল ইলেকট্রন নেই, সব ইলেকট্রন আমার এখানে পেয়ার আপ হয়ে আছে। তাহলে ফেরোসিন ইজ ডায়াম্যাগনেটিক, কমা দিয়ে লিখবে অরেঞ্জ ইয়েলো ক্রিস্টালাইন সলিড। অরেঞ্জ ইয়েলো crystalline solid, crystalline solid, full stop. It obeys 18 electron rule. It obeys 18 electron rule, full stop. Ferrocene shows exceptional thermal stability. Ferrocene shows exceptional thermal stability within bracket লেখো stable to 500 degree centigrade bracket close, ব্র্যাকেটের মধ্যে লিখবে stable to 500 degree centigrade bracket close, and is not oxidized by air, and is not oxidized by air, full stop. It is resistant towards hydrolysis. It is resistant towards hydrolysis by the action of mild acid or alkali. By the action of mild acid or alkali, full stop.
its melting point is 173 degree centigrade. Its melting point is 173 degree centigrade. এক নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট লিখবে, 2 নম্বর পয়েন্ট লিখবে ferrocene has a structure, ferrocene has a structure in which the iron atom is sandwiched, in which the iron atom is sandwiched between two C5H5 organic rings, between two C5H5 organic rings. Full stop. The planes of the rings are parallel. The planes of the rings are parallel so that all carbon atoms, so that all carbon atoms are at the same distance, are at the same distance from the iron atom, from the iron atom. দু নম্বর পয়েন্ট শেষ করো। 3 নম্বর পয়েন্ট লিখবে, 3 নম্বর পয়েন্টে লিখবে at room temperature ferrocene, at room temperature ferrocene catalyzed, sorry catalyzed না crystallized লিখো, ভুল করে catalyzed করে ফেলেছি। At room temperature ferrocene crystallized in the monoclinic form, at room temperature ferrocene crystallized in the monoclinic form, full stop. Ferrocene does not show any unsaturation. Ferrocene does not show any unsaturation. Full stop. It cannot be catalytically hydrogenated. It cannot be catalytically hydrogenated and will not add on, and will not add on malic anhydride, full stop. Malic anhydride, full stop. The organic rings show, হ্যাঁ বলো। বলছি ওই যে লাইনটা ছিল যে ক্রিস্টালাইজেস ইন মনোক্লিনিক ফর্ম, তার মানে কি? বলে দিচ্ছি ওটা, বলছি একটু লিখে নাও, এটা বলে দিচ্ছি। কত অব্দি লিখেছো বলো একটুখানি। ম্যালিক অ্যানাইডাইড বলে 3 নম্বর পরে ম্যালিক 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 হ্যাঁ অ্যানাইডাইড। ঠিক আছে, ওটা ফুল স্টপ দাও। ফুল স্টপ দিয়ে রেখো দ্য অর্গ্যানিক রিংস শো অ্যারোমেটিক নেচার। দ্য অর্গ্যানিক রিংস শো aromatic nature, full stop. It has zero dipole, it has zero dipole and all its carbon hydrogen bonds, and all its carbon hydrogen bonds are alike.
are alike. All its carbon hydrogen bonds are alike. আর alike মানে একই রকম। আর লাস্ট একটা পয়েন্ট করবে, 4 নম্বর পয়েন্ট করো, লাস্ট পয়েন্ট বলছি, সরি, তারপরের পয়েন্টটা করো, 4 নম্বর পয়েন্ট করো। 4 নম্বর পয়েন্ট লিখবে in ferrocene, comma, iron atom is equidistant. Iron atom is equidistant from the carbon of either ring. মানে আয়রন অ্যাটমের সাথে প্রত্যেক রিং এর ডিসটেন্সটা সেম হবে, এইটা বলতে চেয়েছে। যদি আমার এইটা ফেরোসিন হয়, তাহলে অ্যাকচুয়ালি ডিসটেন্সটা পুরো সেম হবে। এখন আঁকাটা এখন আমি পরে বলছি এগুলো সব। ফুল স্টপ দিয়ে লেখো দাস দ্য আয়রন অ্যাটম ইজ বন্ডেড, দাস দ্য iron atom is bonded equally to all the 5 carbon atoms, in each cyclopentadiene ring, বা ডাইনাইল লিখতে পারো, ডাইনাইল রিং, and its hapticity is 5, ব্র্যাকেটে লিখবে ইটা 5 স্যান্ডউইচ কমপ্লেক্স। bracket close, full stop. The distance between two hydrocarbon planes is 335 picometer. The two hydrocarbons? প্লেনস মানে দুটো হাইড্রোকার্বন প্লেন আছে, তো দেখো ওপরে একটা ফেরোসিন আছে, নিচে একটা ফেরোসিন। তাহলে এই ওপরের যে ফেরোসিনটা সেটা কিরকম আছে, সেটা একটা প্লেনে আছে, নিচের একটা ফেরোসিন আছে একটা প্লেনে, মাঝখানে আয়রন, একটা স্যান্ডউইচ টাইপের স্ট্রাকচার। এই যে দুটো হাইড্রোকার্বন প্লেন, মানে ওপরের একটা ফেরোসিন ইউনিট আর নিচের একটা ফেরোসিন ইউনিট, এই দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন টু হাইড্রোকার্বন প্লেনস is 335 picometer. Full stop. The carbon distance in C5H5 minus, the carbon distance in C5H5 minus is 141 picometer. 141 লিখুন, অ্যাকচুয়ালি 141টা এমনি এতে দেখা যায়, ইজ বলে লেখো 139 প্লাস মাইনাস 6 পিকোমিটার, এইটা লেখো, এটা ইন জেনারেল দেখা যায় 139 প্লাস মাইনাস 6 পিকোমিটার। 141টা অ্যাবসলিউট, এটাকে জেনারেলি 139 প্লাস মাইনাস 6 এই ইয়েতে দেখা যায় রেঞ্জে। ফুল স্টপ দিয়ে লিখবে if one cyclopentadienyl ring is dissociated, if one cyclopentadienyl ring
is dissociated from the compound comma it requires an amount of energy 260 kilojoule per mole 260 kilojoule per mole. टू सिक्सटी किलोजूल पर मोल पर रिंग लिखे दाओ 260 किलोजूल पर मोल पर रिंग বলে আমরা এখানে একটা ছবি আঁকবো। একটা মানে দুটো ছবি আঁকতে হবে সেই অনুযায়ী। এইটাকে বলা হয়েছিল 335 পিকোমিটার। মানে কি, মানে আলটিমেটলি জিনিসটা কিরকম দেখতে হচ্ছে, মানে দেখো জিনিসটা দেখতে হচ্ছে এরকম, দুটো প্লেন আছে, মাঝখানে আমার আয়রন আছে, এবং প্রত্যেকটা প্লেন থেকে এইরকম 5টা বন্ড আছে। দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 335 পিকোমিটার। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কার্বন কার্বন ডিস্টেন্স। একটা সাইক্লোপেন্টাডাইনাইল রিং এর মধ্যে কার্বন কার্বন ডিস্টেন্সটা হচ্ছে 139 প্লাস মাইনাস 6। এটা অলমোস্ট ইকুয়ালস টু যেটা হয় সেটা হচ্ছে 141 পিকোমিটার আমরা দেখতে পাই। হয়েছে? ছবিটা আঁকবো এক্ষুনি? হ্যাঁ, এই দুটো ছবি, আমি যে দুটো ছবি করলাম সেই দুটো ছবি আঁকো, 335 পিকোমিটার দিয়ে যে দুটো লিখে রেখেছি। ও সরি, 335 লিখে ফেলেছি, এটা 325 হবে, 335 লিখেছি আমি। তোমাদের লিখিয়েছি 325 তো? না স্যার, 335 লিখেছে। 335 লিখিয়েছি না 325 লিখিয়েছি? স্যার 335 লিখেছে। ওটা 25 হবে, ভুল করে 35 বলে ফেলেছি। 325ই হবে। হয়েছে? না স্যার, বাকি আছে। হয়ে গেলে একটু বলবে।
আচ্ছা সৌম্য, কি বলছিলে একটা বলো তো, আমি আবার ভুলে গেলাম, কি এটা তুমি জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ স্যার, ওইখানে একটা বলেছিল যে অ্যাট রুম টেম্পারেচার ফেরোসিন ক্রিস্টালাইজেস ইন দ্য মনোক্লিনিক ফর্ম। ওটাই জিজ্ঞেস করছিলাম যে ওটার মানেটা কি? আচ্ছা, ফেরোসিন ক্রিস্টালাইজ ইন দ্য মনোক্লিনিক ফর্ম, দেখো ওই যখন ক্রিস্টাল পড়ে, ক্রিস্টালের বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়। মনোক্লিনিকটা হচ্ছে সেই ক্রিস্টালের একটা স্ট্রাকচার, মনোক্লিনিক সেই ধরনের একটা ফর্ম, মনে করো মানে কিরকম বলবো, যেরকম কিউব টাইপের দেখতে হয় মনে করো, যার মনে করো আমার লেন্থ হাইট ব্রেথ সব রকম সমান। মনোক্লিনিকে তা থাকে না, মনোক্লিনিকে সবগুলো আলাদা আলাদা হয়। এটা হচ্ছে ক্রিস্টালের একটা স্ট্রাকচার, এই ক্রিস্টালের যে স্ট্রাকচার এটাকে মনোক্লিনিক বলা হয়। বুঝতে পেরেছো? মানে মনে করো আমার কম্পাউন্ডের আচ্ছা। যেরকম স্ট্রাকচার হচ্ছে, অক্টাহেড্রাল হচ্ছে, টেট্রাহেড্রাল হচ্ছে, সেই রকম ক্রিস্টালের স্ট্রাকচার গুলোকে এরকম ভাবে ডিফারেন্সিয়েট করা যায়। তার মধ্যে মনোক্লিনিক হচ্ছে সেই ক্রিস্টালের একটা স্ট্রাকচার। ওকে স্যার। মনোক্লিনিক জেনারেলি ওটাই, মানে তোমার যার মনে করো লেন্থ ব্রেথ হাইট এইগুলো সবগুলোই আনইকুয়াল হয়, তাদেরকে মনোক্লিনিক বলা হয়। আচ্ছা, এটা আঁকা হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, ওর আন্ডারে 5 নম্বর পয়েন্ট করবে। আমি আবারও বলে দিচ্ছি, দেখো স্ট্রাকচার থেকে কিন্তু কোশ্চেন খুবই কম পরিমাণে পড়ে, তার মানে কিন্তু যে স্ট্রাকচার পড়বো না তা নয়। কারণ হ্যাঁ, তোমাদের বলতে পারো নাও পড়তে পারো, কারণ তোমাদের আবার অনলাইন এক্সাম যদিও, কিন্তু পড়ে রাখাটা উচিত, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন আসবে সেটা তো কেউ জানতে পারবে না। আর আলটিমেটলি দেখো, আলটিমেটলি তোমাদের এখানে পড়ে বিশাল, মানে তোমাদের এই সিইউতে রেজাল্ট করার পরেই যে সব জায়গায় অ্যাডমিশনে চান্স পেয়ে যাবে তা কখনোই নয়। কোথাও ভালো জায়গায় হতে গেলে সেটা অ্যাডমিশন টেস্ট অবশ্যই দিতে হবে, কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। তাই সেক্ষেত্রে এগুলো কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, তাই স্ট্রাকচার অবশ্যই পড়ে রাখবে। শুধুমাত্র সিইউর পার্সপেক্টিভে যদি পড়ো, তাহলে হয়তো স্ট্রাকচার অতটা বেশি মানে না পড়লেই হয়ে যাবে, এটাও আমি বলতে পারি। কিন্তু যেহেতু মনে করো সবাইকেই বসতে হবে প্রায় কম্পিটিটিভ এক্সামে, সেক্ষেত্রে স্ট্রাকচার থেকে কোশ্চেন আসার চান্স বেশি। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট করে লিখবে, X-ray diffraction studies have shown that X-ray diffraction studies have shown that ferrocene has two types of arrangements. Ferrocene has two types of arrangements of the cyclopentadiene rings, known as staggered and eclipsed. এটা আশা করি অর্গানিকে সবাই পড়েছো। স্যার, হ্যাঁ বলো। অ্যারেঞ্জমেন্ট থেকে Arrangements of the cyclopentadiene rings কমা দিতে পারো, known as staggered and eclipsed. এটা অর্গানিকে তো সবাই পড়েছো, যে স্ট্যাগার্ড কনফরমেশন আর ইক্লিপস কনফরমেশন এগুলো পড়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফুল স্টপ দিয়ে লিখবে, আমি দেখাচ্ছি কনফার্মেশন দিল। ফুল স্টপ দিয়ে লিখবে, ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট in gas phase, the structure of ferrocene is eclipsed. While at low temperature, the structure of ferrocene is staggered. Full stop. The staggered configuration
the staggered configuration in solid phase exist because of the crystal packing forces. Because আরেকবার বলুন। the staggered configuration in solid phase exist because of the crystal packing forces. Because of the crystal packing forces, so that carbon carbon and hydrogen hydrogen repulsion, so that carbon carbon and hydrogen hydrogen repulsion between the two rings are minimum. Between the two rings are minimum. Full stop. Full stop. The energy barrier between staggered and eclipsed ferrocene configuration, staggered and eclipsed ferrocene configuration is only 4 kilojoule per mole. Is only 4 kilojoule per mole. Is only 4 kilojoule per mole. তাহলে স্ট্যাগার্ড আর কোনটা স্ট্যাগার্ড হবে আর কোনটা ইক্লিপসড হবে? আমরা অর্গানিকে কনফিগারেশন তোমরা পড়েছো, সেখানে আমরা কি দেখেছিলাম? ইক্লিপসড কখন হয়? সেম টাইপ অফ লিগ্যান্ড যদি একই দিকে থাকে তবেই তো সেটা ইক্লিপসড। আর যদি একটু তার থেকে আলাদা হয়, মানে যদি একটু রিপালশনটা কমে যায়, তাহলে সেটাকে আমরা কি বলতাম? স্ট্যাগার কনফিগারেশন বলতাম। তাহলে এক্ষেত্রে ইক্লিপসটাকে কি বলবো? দেখো সিম্পল জিনিস, যদি আমার একটা এরকম সাইক্লোপেন্টাডাইন রিং হয়, তাহলে দেখো কার্বন হাইড্রোজেন গুলো, তাহলে এই প্রত্যেকটা, এখানে তো প্রত্যেকটা হাইড্রোজেন আছে, এগুলো হাইড্রোজেন আছে তো, তাহলে এই হাইড্রোজেন গুলো, এই কার্বন হাইড্রোজেন গুলো অ্যাকচুয়ালি রিপালশনে যাবে। তার মানে কি প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন আমার একই ডিরেকশনে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার ইক্লিপসটা কিরকম হওয়া উচিত? দেখো দেখো এটা ইক্লিপস হওয়া উচিত তো। ক্লিয়ার হয়েছে? দেখো এ শোনা যাচ্ছে তো নাকি? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি। শোনা যাচ্ছে। হ্যাঁ ইক্লিপসটা দেখো, ইক্লিপসটা আমরা কি নাম বলছি? ইক্লিপস সেটাই হয়তো আমার সেম টাইপ অফ গ্রুপ যখন একই দিকে আছে তখন তো রিপালশনে যাবে, এটাই হচ্ছে আমার ইক্লিপস কনফার্মেশন অথবা কনফিগারেশন বলো। তো সেক্ষেত্রে এখানে দেখো কার্বন হাইড্রোজেনগুলোর প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন অ্যাকচুয়ালি আমার একই দিকে আছে, সেটা হচ্ছে ওপরের যে সাইক্লোপেন্টাডাইন রিং আছে আর নিচের যে সাইক্লোপেন্টাডাইন, এবং প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন একই দিকে থাকার জন্য এখানে যে সব থেকে বেশি রিপালশন হবে, তাই এটাকে আমরা একটা ইক্লিপস কনফিগারেশন বলছি। আর একটা কি বলছি আমরা? স্ট্যাগার্ড কনফিগারেশন। তাহলে স্ট্যাগার্ডে কি হবে? স্ট্যাগার্ডে কিন্তু রিপালশনটা তুলনামূলক দেখো কম হবে। তাহলে যদি আমার কম রিপালশন হতে হয় তাহলে কি হবে? এটা যদি আয়রন হয় তাহলে নিঃসন্দেহে এটা একই দিকে থাকবে না, তাহলে এটা হালকা ঘুরে যাবে, আর হালকা ঘুরে যদি যায় তাহলে সবসময়ের জন্য এরকমই দেখতে হবে সেটা। কারণ তোমার যেখানে 5খানা কার্বন অ্যাটম আছে, সাইক্লোপেন্টাডাইন রিংকে তুমি একটা ঘোরাবে জাস্ট অল্প, তাহলে কিন্তু সবসময়ের জন্য এরকমই দেখতে হবে। কারণ এই পোর্শনটা কি আসবে? এই পোর্শনটা ঘুরে এখানে আসবে, এটা ঘুরে এখানে যাবে, প্রত্যেকটা জায়গায় যদি ঘুরে যায় তাহলে অ্যাকচুয়ালি কি হবে? হালকা যদি আমি ঘোরাই তাহলে আমার এই রকম দেখতে হবে। তারপরে স্টেজটা আবার দেখো ইক্লিপসড হবে, তারপরে স্টেজ আবার স্ট্যাগার্ড, তারপরে স্টেজ আবার ইক্লিপসড। তাহলে আমার যদি সামান্য করে ঘোরাই তাহলে আমার একটা স্ট্যাগার্ড হবে, একটা ইক্লিপসড হবে। এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফিগারেশন, আর ডান দিকেটা তাহলে আমরা কি বলছি? ইক্লিপসড।
হয়েছে? না স্যার দেখছি। সিম্পল জিনিস হচ্ছে স্ট্যাগারটাই এখানে অ্যান্টি। জেনারেলি আমরা অ্যান্টি কনফিগারেশন বলি, বাট এখানে স্ট্যাগারটাকেই অ্যান্টি বলতে পারো, কারণ অ্যান্টি বলে তো আলাদা কিছু আর হবে না। কারণ আমাকে যদি তোমার সাইক্লোমেট্রিক টাইম যদি ঘোরাই, তাহলে যেটা স্ট্যাগার্ড হচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যান্টি হয়ে যাচ্ছে প্রায়। আর তোমার ইক্লিপসটা কি? ইক্লিপসটা হচ্ছে নর্মাল, সব কার্বন হাইড্রোজেন আমার একই দিকে আছে, সব থেকে বেশি রিপালশন যেখানে হচ্ছে সেটাই আমার ইক্লিপস। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট করবে এরপরে। 6 নম্বর পয়েন্ট করে লিখবে দ্য এনার্জি বেরিয়ার to rotation of the rings in ferrocene are only of the order of 8 to 10 kilojoule per mole, are only of the order of 8 to 10 kilojoule per mole, which is comparable in magnitude to intermolecular forces in the condensed phase, full stop. In the condensed phase, full stop. In fact, in crystalline ferrocene, there may be molecules of different orientation. Randomly distributed throughout the crystal. Full stop. স্যার মেবি থেকে একটু বল। In fact, in crystalline ferrocene, there may be molecules of different orientation. Randomly distributed throughout the crystal. Full stop. Randomly distributed throughout the crystal. Full stop. The hydrogen atoms of the ring are also slightly bent towards the metal atom. The hydrogen atoms of the ring are also slightly bent towards the metal atom. Full stop. আর তারপরে একটা পয়েন্ট করবে, আর দুটো পয়েন্ট আছে, এটা 6 নম্বর হলো। 7 নম্বর পয়েন্ট করবে, at temperature less than 164 Kelvin, ferrocene adopts triclinic structure. triclinic structure, ব্র্যাকেটে লিখবে ডেল্টা ইকুয়ালস টু 9 ডিগ্রি,
ব্র্যাকেটে লিখবে ডেল্টা ইকুয়ালস টু 9 ডিগ্রি, ফুল স্টপ, ফুল স্টপ। At temperature less than 110 Kelvin, at temperature less than 110 Kelvin, comma, it adopts orthorhombic structure, it adopts orthorhombic structure, it adopts orthorhombic structure, ব্র্যাকেটে লিখবে ডেল্টা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ব্র্যাকেটে লিখবে ডেল্টা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ব্র্যাকেটে লিখবে ডেল্টা ইকুয়ালস টু 0 ডিগ্রি বলে আমি একটা মানে একটা ট্রান্সফরমেশন লিখছি, এটা লিখে নাও। ইক্লিজড ফেরোসিন, ওখান থেকে ফেরোসিন, এই ট্রান্সফরমেশনটা শুধু লিখে নাও। লেখা হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, স্ট্রাকচারের লাস্ট পয়েন্ট। দেখো, ইন ফেরোসিন আয়রন অ্যাটম অ্যাট দ্য সেন্টার অফ, ইন ফেরোসিন iron atom at the center of C5H5 minus sandwich, C5H5 minus sandwich adopts 1 sigma bond, 2 pi bonds and 2 delta bonds, 1 sigma bond, 2 pi bonds and 2 delta bonds, মানে একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, দুটো ডেল্টা বন্ড, with each ring, full stop, with each ring, full stop. হয়েছে? স্যার পয়েন্টটা আরেকবার বলুন প্রথম থেকে। ইন ফেরোসিন iron atom at the center of the C5H5 minus sandwich adopts 1 sigma bond, 2 pi bonds and 2 delta bonds with each ring. মানে আয়রন অ্যাটমটা টোটাল 5টা বন্ড করছে, তো প্রত্যেকটা প্লেন অথবা সাইক্লোপেন্টাডাইনের সাথে দেখো 5খানা করে বন্ড করেছে। এবার এই যে 5খানা, মানে 5টা তো কার্বন অ্যাটম, তাহলে প্রত্যেকটা রিং এর সাথে 5টা করে বন্ড আছে। এই 5টা বন্ডকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করছি? একটা সিগমা বন্ড করে বলা হয়েছে, দুটো পাই বন্ড আর দুটো ডেল্টা বন্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই ডেল্টা বন্ড মনে আছে? ডেল্টা বন্ড আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়েছিলাম।
ডেল্টা বন্ড ফর্মেশন, ওখান থেকেও এটা মানে বোঝা যেতে পারে ডেল্টা বন্ড কিভাবে হচ্ছে। আচ্ছা, এই পোর্শন অব্দি যেটা আছে এখানে কিন্তু পুরোটাই আমি বলে দিলাম যে সিইউ এর রেসপেক্টে অতটা বেশি ইম্পর্টেন্ট এটা নয়, কারণ সিইউ এর রেসপেক্টে যদি পড়তে চাই তাহলে আমাদের স্ট্রাকচার থেকে সেরকম কোশ্চেন আসে না। আমাদের সিইউতে অ্যাকচুয়ালি মেইন যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে রিয়াকশনস থেকে। তাই এবার আমরা যেগুলো করব এগুলো রিয়াকশন করব। এখানে আমাদের নাম্বারিং করা নেই, শুধু একটু নাম্বারিং করবে। তোমরা রিয়াকশনস বলে হেডিং করবে, তার আন্ডারে এরকম 1 2 3 4 করে নাম্বারিং করবে। প্রথমটা লিখবে অক্সিডেশন, রিয়াকশনস এর আন্ডারে ফার্স্ট লিখবে অক্সিডেশন। অক্সিডেশনের আন্ডারে লেখো ফেরোসিন ইজ রেডিলি অক্সিডাইজড। Ferrocene is readily oxidized by aqueous Ag+ and dilute HNO3 by aqueous Ag+ মানে silver plus and dilute AgNO3 to stable blue green প্যারাম্যাগনেটিক ফেরিসিনিয়াম আয়ন। প্যারাম্যাগনেটিক ফেরিসিনিয়াম আয়ন, ফেরিসিনিয়াম আমি দেখো ওই স্লাইডে লিখেছি, প্যারাম্যাগনেটিক ফেরিসিনিয়াম আয়ন, ব্র্যাকেটে যে স্ট্রাকচারটা লিখেছি স্ট্রাকচারটা দিয়ে ফুল স্টপ দাও। ব্র্যাকেটে স্ট্রাকচারটা লিখবে, স্ট্রাকচারটা লিখে ফুল স্টপ দেবে। ফেরিসিনিয়াম আয়ন, ওখানে দেখো এমনি নর্মাল ফেরোসিনই ছিল, ফেরোসিন কি হয়েছে অক্সিডাইজ হয়ে একটা ইলেকট্রন বার করেছে, তাহলে অল ওভার চার্জ প্লাস হয়েছে। এই অল ওভার চার্জ প্লাস হয়েছে মানে কি আলটিমেটলি আয়রনটা +2 থেকে +3 তে অক্সিডাইজ হয়েছে, এটাই হচ্ছে অক্সিডেশন। আয়রনটা কনভার্ট হচ্ছে +2 অক্সিডেশন স্টেট টু +3 অক্সিডেশন স্টেট, সেই জন্য অল ওভার যেটা ফেরোসিন ছিল ফেরোসিনের অল ওভার যে চার্জ সেটা 0 না থেকে আবার কি হবে +1 চার্জ হলো, এটা হচ্ছে টোটাল অক্সিডেশন। ফুল স্টপ দিয়ে লিখবে ভেরি স্ট্রং অ্যাসিডস। সিপিটা কি, হ্যাঁ বলো, সিপিটা কি স্যার নিচের দিকে হবে? কোনটা? পি যেটা আছে সিপি, হ্যাঁ পিটা কি সিপি একটু যেটা নিচের হয়, দিকে? সিপি যেটা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল পি, এটা হয় ক্যাপিটাল সি হয় স্মল পি হয়। নর্মাল ওইটুকু লিখলেই হবে, ক্যাপিটাল সি স্মল পি এরম লিখলেই হবে। স্যার এটা 5টা কি? এটা কে জিজ্ঞাসা করছো, সৌরভ? হ্যাঁ স্যার। ইটা 5টা হচ্ছে হেপ্টিসিটি, এটা আগের দিনের ক্লাস হয়েছে। সাইক্লোপেন্টাডাইনে অ্যাকচুয়ালি দেখো আমার টোটাল 5খানা কার্বন অ্যাটম আছে, কারণ সাইক্লোপেন্টাডাইন তো একটা রিং, এখানে 5খানা কার্বন অ্যাটম আছে। এই 5টা কার্বন অ্যাটম অ্যাকচুয়ালি লিগ্যান্ড হিসেবে পার্টিসিপেট করবে, নাকি ওর মধ্যে থেকে 3টে করবে, না ওর মধ্যে থেকে 2টো, না ওর মধ্যে থেকে 1টা করবে, সেটা জানানোর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ইটা 5। মানে এখানে অ্যাকচুয়ালি সাইক্লোপেন্টাডাইনের মধ্যে 5টা কার্বন অ্যাটমের 5টা কার্বন অ্যাটমই মেটালের সাথে লিঙ্কড, অথবা 5টা কার্বন অ্যাটমই মেটালের সাথে বন্ড ফর্মেশন করছে। কোনো জায়গায় আমরা ইটা 3 সিপিও লিখতে পারি। ইটা 3 সিপি মানে কি, যে সাইক্লোপেন্টাডাইনাইল রিং আছে, 5টা কার্বন অ্যাটম আছে, কিন্তু তার মধ্যে থেকে 3টে কার্বন অ্যাটম মেটালের সাথে বন্ড ফর্মেশন করছে, অথবা 3টে অ্যাটমের সাথে লিঙ্কড হচ্ছে। তাই কটা অ্যাটমস অ্যাকচুয়ালি বন্ড ফর্মেশন করছে অথবা লিগ্যান্ডের বন্ডিং নেচার, সেটা আমরা অ্যাকচুয়ালি হেপ্টিসিটি দিয়ে ডিটারমাইন করছি, অথবা ইটা দিয়ে সেটাকে সিম্বলাইজ করছি। এই ইটা টু দি পাওয়ার মানে এই টু দি পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অথবা বন্ড, সেটা কতগুলো লিঙ্ক আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা আগের দিনে যে ক্লাসটা করিয়েছি ওইটা একটুখানি কারোর কাছ থেকে নোটটা নাও, আর আগের দিনের ভিডিওটা তুমি পেয়ে যাবে, তাহলে বুঝতে পারবে হেপ্টিসিটিটা কি। আচ্ছা ফুল স্টপ দাও, যে অবধি লিখিয়েছি ফুল স্টপ দিয়ে লিখবে ভেরি স্ট্রং অ্যাসিডস, very strong acids protonate ferrocene 2 বলে এটা লিখবে CP2 FeH+, এটা লেখো।
very strong acids protonate ferrocene to Cp2FeH plus with bent rings. With bent rings. উইথ বেন্ট রিংস মানে কি দেখো বলতে চেয়েছে, যখন আমরা ডাইলিউট HNO3 ইউজ করছি তখন দেখো অ্যাকচুয়ালি ওটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করেছে। মানে কি, মানে ফেরোসিনকে দেখো অক্সিডাইজ করেছে। তাহলে ফেরোসিনকে অক্সিডাইজ করা মানে কি, মানে হচ্ছে মেটালটাকে অক্সিডাইজ করেছে। আয়রন 2 ছিল অক্সিডেশন স্টেট, সেখান থেকে কি হচ্ছে আয়রন 3 হয়েছে অক্সিডেশন স্টেট। ক্লিয়ার হয়েছে? আয়রন 2 কিভাবে পাচ্ছি, সিম্পল দেখো, যদি আমরা নিউট্রাল মেথড করি তাহলে কি করব, আমি 5টা করে ইলেকট্রন ধরছি, আয়রনের জন্য 8 ধরবো। কিন্তু অক্সিডেশন স্টেট মেথড যদি করি তাহলে কি হবে, তাহলে সিম্পল দেখো ইটা 5 Cp যেটা আছে সেটা কি অ্যাকচুয়ালি ইটা 5 Cp মাইনাস। তাহলে দুটো আছে আমার এখানে টোটাল ইউনিট, তাহলে আমার 2 মাইনাস হবে। এবার সেটাকে সেই 2 মাইনাসের জন্য আয়রনের অল ওভার অক্সিডেশন স্টেট কত হবে, +2 হবে। তাহলে এটা হচ্ছে আমার অক্সিডেশন স্টেট মেথড অনুযায়ী আমার আয়রনের অক্সিডেশন স্টেট আমি ক্যালকুলেট করতে পারবো। এবারে যদি আমার অক্সিডাইজ হয় তাহলে কি হলো, তাহলে একটা ইলেকট্রন বাইরে চলে যাচ্ছে অল ওভার, তাহলে সেক্ষেত্রে আয়রন 2 আয়রন 3 তে কনভার্ট হচ্ছে। কিন্তু আমরা কি বলছি, এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমরা অ্যাকচুয়ালি ডাইলিউট অ্যাসিড কিছু ইউজ করছি। কিন্তু স্ট্রং অ্যাসিড যদি কিছু ইউজ করি তখন সেটা অক্সিডাইজিং এজেন্ট না হয়ে কি হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি একটা H+ ডোনেট করছে। মানে সেটা কি অ্যাসিডিক একটা সলিউশন হিসেবে কাজ করছে, কারণ স্ট্রং অ্যাসিড যখন আমি ইউজ করছি তাহলে সে কি করছে H+ ডোনেট করছে। H+ একটা যদি ডোনেট করে তাহলে আয়রনের সাথে H+টা লাগলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়রনের অক্সিডেশন স্টেট যে অ্যাকচুয়ালি 2 থেকে 3 হলো তা কিন্তু নয়, অল ওভার চার্জটা আমার একটা প্লাস বেড়েছে। কেন, কারণ একটা H+ ইনকর্পোরেট হয়েছে। কিন্তু আয়রনের অক্সিডেশন স্টেট আমার +2ই ছিল। এবার কি +2 আয়রনের অক্সিডেশন স্টেট, একটা হাইড্রোজেন হয়েছে প্লাস, তাহলে অল ওভার চার্জ হচ্ছে +3, আর দুটো সিপির জন্য দুটো মাইনাস, তাহলে অল ওভার চার্জ হচ্ছে আমার +1। এটা হলো। কিন্তু এখানে প্রবলেমটা কি হলো, প্রবলেমটা হলো একটা বেন্ট রিং হচ্ছে, একটা বলছি সরি, মানে দুটো রিং যেটা আছে সেটা কি হবে, হালকা বেন্ট হবে, কারণ নাম্বার অফ হাইড্রোজেন্স এখানে আলাদা হয়ে গেছে। তাহলে নাম্বার অফ হাইড্রোজেন যদি এখানে আলাদা হয় তাহলে কার্বন হাইড্রোজেন বন্ডের মধ্যে যে রিপালশন সেটা কি হবে, হালকা হলেও আলাদা হবে। তাহলে এখানে একটা স্লাইড বেন্ডিং একটা নেচার দেখা যাবে। এখানে শুধুমাত্র তোমরা যেটা করবে সেটা হচ্ছে রিয়াকশনটা লিখে রাখবে যে ইটা 5 Cp2 আয়রন প্লাস Ag প্লাস ডাইলিউট HNO3 এই রিয়াকশনটা শুধু লিখে রাখো অক্সিডেশনের। হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, স্যার ওই জায়গাটা আর একবার বলুন, ওইখানে বেন্ট কেন হচ্ছে ওটা ঠিক বুঝতে পারলাম না। বেন্ট হচ্ছে সিম্পল, একটা হাইড্রোজেন যখন ওখানে ইনকর্পোরেট হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন যদি ইনকর্পোরেট হয় তাহলে একটা ভাবো, একটা হাইড্রোজেন, তাহলে আমার নাম্বার অফ যে হাইড্রোজেন ছিল পার রিং, তাহলে সেটা তো একটু হলেও আলাদা হয়ে গেছে। অথবা তুমি বলতে পারো যে যে সিস্টেমটা অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ছিল, মানে ওপরের প্লেন নিচের প্লেন এবং মাঝখানে একটা মেটাল অ্যাটম আছে, সেই সিস্টেমটা তো আর এখন নেই। এই যখন হাইড্রোজেনটা ইনকর্পোরেট হয়ে গেছে তখন সেটা আর সিস্টেমেটিক নেই, বা অথবা সিমিলার নেই, ওপর আর নিচের প্লেনটা কিন্তু আর সিমিলার নেই, কারণ একটা এক্সট্রা হাইড্রোজেন তো ওখানে ঢুকেছে। তাহলে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেনের মধ্যে যে রিপালশনটা ছিল সেটা আমার ইক্লিপস হোক বা স্ট্যাগার্ড হোক, তাহলে এই যে রিপালশনটা ছিল এটা তো কিছুটা পরিমাণে আলাদা হবেই, মানে হালকা তো আলাদা হবেই, কারণ হাইড্রোজেনটা একটা এক্সট্রা ঢুকেছে। ক্লিয়ার হয়েছে? স্যার তাহলে ওই যে যে হাইড্রোজেনটা ঢুকছে ওটা পার্টিকুলারলি মানে কোন জায়গাটায় বন্ড করছে, কারণ ফেরোসিনের তো মাঝের যে এফিটা স্যান্ডউইচ রয়েছে ওর সাথে বন্ড করছে না, উপরের যে সাইক্লোপেন্টাডাইনাল না, যে রিংগুলো ছিল সাইক্লোপেন্টাডাইনের সাথে ওগুলো? করছে না, তো করছে তো আমার মেটালের সাথেই, আসছে তো মেটালের আচ্ছা ওপরেই ওটা। কিন্তু আমি কি বলছি জিনিসটা দেখো, মেটালের ওপর যে আসছে এই হাইড্রোজেনটা যে কোনো প্লেনেই থাকুক না কেন,
যে জায়গাটায় থাকছে সেই জায়গায় দুটো যে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে দুটো প্লেনের মধ্যে যে রিপালশন, সেটা তো কিছুটা পরিমাণে আলাদা হবেই। হ্যাঁ সেই জায়গা যখন আলাদা হবে, তাহলে রিংটা কি হইলো, দুটো রিং এর মধ্যে যে একদম প্যারালাল পুরো ডিস্টেন্স ছিল, সেটা তো পুরো প্যারালাল তখন থাকবে না, তখন কি হচ্ছে, হালকা বেন্ড হবে। আচ্ছা এই যে হালকা বেন্ড হচ্ছে, সেটা কিরকম হচ্ছে তাহলে, সেটা হবে দেখো মানে অ্যাকচুয়ালি উল্টো ছাতার মতো। মানে তুমি ছাতার হ্যান্ডেলটাকে যদি ভাবো যে আমার আয়রন অ্যাটম আছে, তাহলে ওপরে ছাতার মাথাটা কি হবে, আয়রনের দিকে হওয়া, মানে আমরা নর্মাল ছাতা ভাবলে কি হবে, আয়রনের দিকে হচ্ছে, সেটা কি হবে, উল্টো দিকে হবে ছাতাটা। বুঝতে পারছো জিনিসটা, কারণ রিংটা কি হবে, একটু হলেও উল্টো দিকে যেতে চাইবে। ওকে স্যার। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট করবে অ্যাসাইলেশন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট করো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনের আন্ডারে লিখবে, অ্যাসাইলেশন মানে কি, অ্যাসাইলেশন হচ্ছে ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন বলি আমরা, ফ্রিডল-ক্রাফট অ্যাসিটাইলেশন বলি, ফ্রিডল-ক্রাফট অ্যাসাইলেশন বলি। ফ্রিডল-ক্রাফটের রিএজেন্ট কি মনে আছে? এটা তো একদম বেসিক অর্গানিক AlCl3 রিঅ্যাকশন। ছিল। হ্যাঁ, বেসিক অর্গানিক রিঅ্যাকশন, এটা তো মনে থাকা উচিত। AlCl3 অ্যানাইড্রাস AlCl3 অ্যানাইড্রাস, আর তার সাথে কি, তার অ্যানাইড্রাস সাথে যদি, AlCl3 হ্যাঁ একদম ঠিক, অ্যানাইড্রাস AlCl3, তার সাথে যদি আমি অ্যালকাইলেশন করি তাহলে অ্যালকিল কি হবে, ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড হ্যাঁ অ্যালকাইলেশন যদি আমরা করি তাহলে আমরা CH2COCl অ্যালকিল ক্লোরাইড হবে, যদি অ্যাসাইলেশন করি তাহলে আমার অ্যাসাইল ক্লোরাইড হবে নর্মাল। এটা আমরা ইউজ করি। তাহলে এখানে যেহেতু অ্যাসাইলেশন আছে, তাহলে আমি CH3COCl ইউজ করব, তার সাথে আমার অ্যানাইড্রাস AlCl3 ইউজ করব। তাহলে এটা লেখো, পয়েন্টটা লেখো, ফেরোসিন আন্ডারগোজ অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ferrocene undergoes acylation reaction with CH3COCl in presence of anhydrous AlCl3, in presence of anhydrous AlCl3। ফুল স্টপ দিয়ে লেখো, the reaction occurs more readily with ferrocene than benzene. The reaction occurs more readily with ferrocene than benzene. Full stop. বলুন ওটা। The reaction occurs more readily with ferrocene than benzene. With ferrocene than benzene. Full stop. As here electrophilic attack occurs, full stop দিয়ে লিখবে, as here electrophilic attack occurs, electrophilic attack occurs, thus it indicates that there is a greater availability of negative charge on cyclopentadiene rings than on benzene. Full stop. ফুল স্টপ না দিয়ে, ফুল স্টপ দিও না, এমনি বিকজ বলে লেখো তো একেবারে। ফুল স্টপ দিও না, ফুল স্টপ না দিয়ে লেখো, বিকজ the
CP rings are connected with a metal because the CP rings are connected with a metal and its HOMO are metal based. And its HOMO are metal based. Thus, electron in HOMO are easily donated to the CP rings and CP ring becomes electron rich. And CP ring becomes electron rich. And CP ring becomes electron rich. Full stop. বলে এই দুটো রিয়াকশন লিখবে। দুটো রিয়াকশন মানে ফ্রিডল-ক্রাফট রিয়াকশনটা আমি বলেছি। প্রথমটা কি হয়েছে, প্রথমটা হচ্ছে নর্মাল CH3COCl আর Al-CH3 রিয়াকশন করার পরে যে ইলেকট্রোফাইলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা দেখিয়েছি। এরপর আমরা নর্মাল রিয়াকশনটা যদি দেখাই তাহলে ফেরোসিনের সাথে শুধুমাত্র ওর অ্যাডিশনটা দেখাতে হবে। আচ্ছা, এটা অ্যানাহিড্রাস লিখো। হ্যাঁ, মানে অ্যানাহিড্রাস লেখা হয়নি, এটা আমার CH3COCl অ্যানাহিড্রাস AlCl3 লিখো। হয়েছে? লেখা হয়েছে? একটু বাকি আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার সেকেন্ড স্ট্রাকচারের নিচে ওইটা কি লেখা আছে? ডাই সাবস্টিটিউটেড ডেরিভেটিভ। ডাই সাবস্টিটিউটেড ডেরিভেটিভ। স্যার ওর যে ওই সেকেন্ড পার্টের যে ধরনের স্ট্রাকচারটা পাওয়া গেল ওই ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভের সেকেন্ডটা, মানে যেটাতে না সরি হ্যাঁ ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভটা, ওখানে যে COCH3 যে দুটো রয়েছে ওগুলো কি ইক্লিপস পজিশনে থাকবে? হ্যাঁ, ওটা আমি বলবো। ওটা আপাতত যেরকম লিখেছি ওটা লিখে রাখো, আমি বলে দেবো। ওটাকে আঁকাটা ওরকম ভাবে আছে, ওটা যে ইক্লিপস পজিশনে আছে তা নয়। আঁকাটা আমরা ইচ্ছা করে ওরকম ভাবে এঁকেছি যাতে বোঝানো যায়।
আচ্ছা, ওটা রিপালসারের জন্য ঘুরে যাবে, কিন্তু আঁকাটা ওরকম ভাবে কারণ রোটেশনটা তো আমার ফ্রি। হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রথমে দেখো এখানে একটা প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে যে ওই তোমার ফেরোসিন বেনজিনের থেকেও হাইলি রিঅ্যাক্টিভ কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন পড়ে। তারপরে আমরা এই অ্যাসাইলেশনে আসছি। বেনজিনের থেকেও ফেরোসিন তুলনামূলকভাবে বেশি রিঅ্যাক্টিভ কেন হচ্ছে? কারণ দেখো, ফেরোসিনের মইটিটাকে ভাবো আর বেনজিনের মইটিটাকে ভাবো। আমরাও বলেছি যে বেনজিন কিন্তু খুব ভালো ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। কেন অ্যাটাক করে? কারণ বেনজিনের পাই ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেশি পরিমাণ আছে, তাই সেজন্যও ইলেকট্রোফাইলকে খুব সহজেই অ্যাটাক করে। আর এখানে কি হচ্ছে, এখানে দেখো আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যখন পড়েছিলাম তখন আমরা খুব ভালোভাবে দেখেছিলাম যে একটা পাই বন্ডেড মইটি তার নেচারটা কি। তার নেচারটা হচ্ছে অ্যাজ পাই ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার, মনে আছে? পাই অরবাইটাল থেকে ও ডোনেট করে এবং পাই স্টার অরবাইটালেই ও অ্যাকসেপ্ট করে, যেটা আমরা দেখেছিলাম সিম্পল একটা ইথিলিন ইউনিট নিয়ে। তারপরে আমরা কি বলেছিলাম, যে কোনো অ্যাকচুয়ালি পাই বন্ডেড যদি মইটি হয় তারা পাই ডোনার হবে এবং পাই অ্যাকসেপ্টার হবে, মানে পাই অরবাইটাল থেকেই ডোনেট করবে এবং পাই অরবাইটালেই অ্যাকসেপ্ট করবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে ভাবো, তাহলে বেনজিনের থেকে ফেরোসিনের আলাদা জিনিসটা কি হলো? যখন আমরা ফেরোসিনটাকে নিয়ে ভাবছি তখন দেখো দুটো অ্যাকচুয়ালি ওপরে সাইক্লোপেন্টাডাইন একটা রিং আছে, নিচে একটা সাইক্লোপেন্টাডাইন রিং আছে। তাহলে প্রত্যেকের মধ্যে যেরকম পাই বন্ডেড মইটি থাকে সেটা আছে, যেটা আমার বেনজিনের মধ্যেও ছিল। কিন্তু এটার মধ্যে আলাদা কি হচ্ছে? এটার মধ্যে আলাদা হচ্ছে প্রথমে এই পাই বন্ডটা অ্যাকচুয়ালি আয়রনকে ডোনেট করছে, তাই না? এবার আয়রন কি, আয়রন তো নিজে ইলেকট্রন রিচ, তাই না? কারণ আয়রনে আমরা যদি ডি ইলেকট্রন কাউন্ট ভাবি তাহলে আয়রন অ্যাকচুয়ালি D8, তাহলে D10-এর জায়গায় D8 মানে সেটাকে আমরা ইলেকট্রন রিচই ভাববো, কারণ মোর দ্যান D5। তাহলে ইলেকট্রন রিচ যদি হয় তার ওপরে আবার পাই অরবাইটাল থেকে আয়রনকে ইলেকট্রন ডোনেট যদি করে তাহলে আয়রন আরো বেশি ইলেকট্রন রিচ হলো। তাহলে আয়রন কি চাইবে? আয়রন তুলনামূলকভাবে ইলেকট্রনটাকে ডোনেট করতে চাইবে। কোথায় ডোনেট করবে? সেটাকে ব্যাক ডোনেট করবে। কোথায় ব্যাক ডোনেট করছে? পাই স্টার অরবাইটাল অফ সাইক্লোপেন্টাডাইন রিং। এবার যদি পাই স্টার অরবাইটাল অফ সাইক্লোপেন্টাডাইন রিং এ ব্যাক ডোনেট করে তাহলে অল ওভার কি হচ্ছে, পাই ইলেকট্রন ডেন্সিটি অফ সাইক্লোপেন্টাডাইন রিং এটা প্রচুর বেশি পরিমাণে হচ্ছে। যদি প্রচুর বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে এ কিন্তু সহজেই একটা ইলেকট্রোফাইলকে তখন অ্যাটাক করতে পারবে। ক্লিয়ার হয়েছে? এই কারণে অ্যাকচুয়ালি ফেরোসিন সবসময়ের জন্যই বেনজিনের থেকে বেশি রিঅ্যাক্টিভ হয়। বুঝতে পেরেছো কি? দেখো, স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, আগের দিন আমি বই পড়ছিলাম, ওটাতে বলছিল যে আগে মানে মেটাল অ্যাটমের সাথে ইলেকট্রোফাইলটা গিয়ে যোগ হয়, তারপরে ওটা আর কি সিপি রিং এ ট্রান্সফার হয়। হ্যাঁ, মেটাল অ্যাটমের সাথেই ওটা এসে, তুমি সেটা মেকানিজম পড়ছো। মানে মেটাল অ্যাটমের সাথে আগে এসে COCH3টা আসছে, তারপরে যে সিপি রিং। আমি এখানে মেকানিজমটা বলছি না, আমি বলছি রিঅ্যাক্টিভনেসটা বেশিটা কেন। মানে একটা বেনজিনের থেকে একটা ফেরোসিন তুলনামূলকভাবে একটা ইলেকট্রোফাইলকে বেশি পরিমাণে অ্যাটাক করতে চায়, অথবা টেন্ডেন্সিটা বেশি, মানে রেট অফ রিয়াকশন সে তুলনায় বেশি, সেটা কেন? বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তুমি যেটা বলছো সেটা হচ্ছে মেকানিজম, যে CH3COCl যেটা আছে সেটা ফার্স্ট এসে আমার মেটাল অ্যাটমে আসছে, পরে সেটা খুলে গিয়ে অ্যাকচুয়ালি আমার এতে আসে, সাইক্লোপেন্টাডাইন রিং এ আসে। সেটা অ্যাজ পার মেকানিজম, সেটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন নেই এখানে। দেখো, ক্লিয়ার হচ্ছে তো? কারণ ওই এই যে যেটা বললাম এই প্রশ্নটা কিন্তু পড়ে, যে কেন ফেরোসিন বেনজিনের থেকে তুলনামূলকভাবে বেশি রিঅ্যাক্টিভ, এই প্রশ্নটা পড়ে, তাই এটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এরপরে এই অবধি লেখা হয়ে গেছে সবার, মানে রিয়াকশনটা লিখেছো তো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে একটা শুধু লাইন লিখে রাখো, ওর নিচেই মানে অ্যাসাইলেশনের নিচে একটাই শুধু লাইন লিখবে, দ্য এক্সিস্টেন্স অফ অনলি ওয়ান ফর্ম, the existence of only one form of the dye substituted
of the di substituted 1, 1 prime derivative 1, 1 prime ডেরিভেটিভ, আচ্ছা এটা বুঝতে পারছো না তো, এইরকম ভাবে লেখা হয় দেখো, 1, 1 প্রাইম এরকম লেখা হয়, তারপরে ড্যাশ দিয়ে ডেরিভেটিভ লিখতে পারো। ডাই সাবস্টিটিউটেড 1, 1 প্রাইম ডেরিভেটিভ indicates free rotation of cyclopentadiene rings, free rotation of cyclopentadiene rings with respect to one another, with respect to one another, with respect to one another, full stop। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই যে স্টেটমেন্টটা দিলাম এর মিনিংটা কেউ বলতে পারবে? আমরা কি বলছি যে একটাই এখানে 1, 1 প্রাইম ডাই সাবস্টিটিউটেড ডেরিভেটিভ তৈরি হয়, একটাই, মানে একটাই ফর্ম থাকে তার, এবং এটা ইন্ডিকেট করছে যে সাইক্লোপেন্টাডাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন করছে, মানে দুটো সাইক্লোপেন্টাডাইন অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন করে আয়রন অ্যাটমের উপরে। এটার মানেটা স্যার বলতে পারবে? বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে মানে এক্লিপসড হোক বা স্ট্যাগার্ড হোক, মানে এই 1 প্রাইম ডেরিভেটিভটাই দেবে আর কি। হ্যাঁ, তাতে কি করে ফ্রি রোটেশন যে হচ্ছে এটা কি করে বোঝা যাচ্ছে সেটাই তো বললাম। হ্যাঁ, ফ্রি রোটেশন মানে ধরুন স্ট্যাগার্ডে তো অন্য কোনো মানে প্রোডাক্ট free দিচ্ছে না, rotation সেম না- প্রোডাক্টই দিচ্ছে তো। ফ্রি রোটেশন না হলে এনার্জি আমার হয়ে যাবে মনে হচ্ছে। না, এটা কি ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে এরকম কিছু? ইকুইলিব্রিয়ামে তো অবশ্যই আছে, তবেই তো ফ্রি রোটেশন, সে তো অবশ্যই ডাইনামিক ইকুইলিব্রিয়ামে তো অবশ্যই আছে, কিন্তু এই যে 1, 1 প্রাইম ফ্রি রোটেশন না হলে তো স্যার ওই আমি বলছি 1, 1 প্রাইম ডাই সাবস্টিটিউটের যে ডেরিভেটিভটা আছে, বলছে এটা একটাই ফর্ম, এটা প্রথমত একটাই ফর্ম, এটা হওয়া মানে যে ফ্রি রোটেশন হচ্ছে সেটা কি করে বোঝা যাচ্ছে? এইটা ফর্ম হওয়া মানেই বলছে ফ্রি রোটেশন হচ্ছে। স্যার তার মানে কি সিওসিএসটা যে কোনো একটা কার্বনে গিয়ে লাগতে পারে? অবশ্যই, যদি এখানে একটা ভাবো, স্যার সিওসিএইচ এর মধ্যে কোনো ইন্টারাকশন রয়েছে কি? না এই বলছি ওই জন্য এবার দেখো, প্রথমে ভাবো যে আমার এই যে ওপরে সিওসিএসটিটা আছে, যেটা আমি মানে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, মনে করো ফার্স্ট টাইম এটা অ্যাটাক করেছে, ধরে নাও আমার 2 স্টেপে অ্যাটাকটা হচ্ছে, ফার্স্ট টাইম ধরে নাও এই সিওসিএসটিটা অ্যাটাক করেছে, তাহলে এই পজিশনটা আমার ফিক্স হয়ে গেল, তাহলে এই পজিশনে ও আছে ফিক্স হয়ে। তাহলে এবার যেই নিচে সিওসিএসটিটা আছে, এই সিওসিএসটিটা তো তাহলে যে কোনো কার্বন অ্যাটমে অ্যাটাক করতে পারে, তাই তো? অ্যাজ পার মেথড অথবা অ্যাজ পার রুল, তাহলে যে কোনো কার্বন অ্যাটমে অ্যাটাক করতে পারে। তাহলে যে কোনো কার্বন অ্যাটমে যদি অ্যাটাক করে, তাহলে আমি যদি এটাকে 1 নম্বর পজিশন ধরি, তাহলে এটা 1, 1 প্রাইম যেরকম হয়েছে, তাহলে এটাকেও আমি 1 নম্বর পজিশন ধরতে পারি, তখন সেটা হবে, সেটা এক ধরনের 1, 1 প্রাইম হবে, কিন্তু অন্য 1, 1 প্রাইম, মানে মানে এটা তো 1, 1 প্রাইম ডাই সাবস্টিটিউট ডেরিভেটিভ একটা হলো, এখানেও যদি অ্যাটাক করতো সেটাও 1, 1 প্রাইম কিন্তু একটা অন্য ফর্ম, এখানে যদি অ্যাটাক করতো সেটাও একটা 1, 1 প্রাইম, সেটা আরেকটা ফর্ম, এখানে যদি অ্যাটাক করে সেটাও 1, 1 প্রাইম, সেটা আরো একটা ফর্ম, তাহলে টোটাল 5খানা ফর্ম কিন্তু এখানে হতে পারতো, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু আমরা যদি ইনস্ট্রুমেন্টাল স্টাডি করি, ইনস্ট্রুমেন্টাল স্টাডি মানে কি, যে এর ক্রিস্টাল স্ট্রাকচার বা সব কিছু নিয়ে এর এক্স রে ডিফ্র্যাকশন মেথড সব কিছু করি, তাহলে আমি সব সময়ের জন্যই 1, 1 প্রাইম ডাই সাবস্টিটিউটেড ডেরিভেটিভ সেটা আমি একটাই পাচ্ছি, অথবা এক ধরনের পাচ্ছি, আমি অন্য ধরনের পাচ্ছি না। অন্য ধরনের মানে কি, এখানে যদি আমার করে, তাহলে এখানে যদি করে তাহলে আমি অবশ্যই এর স্ট্রাকচারাল স্টাডিটা আমি আলাদা পেতাম, এখানে করলে তার আমি আলাদা পেতাম, কিন্তু আমি পাচ্ছি না, আমি একটা টাইপই পাচ্ছি। তার মানেটা কি? তার মানে যে শুধু এখানে অ্যাটাক করছে তা তো নয়, কারণ অ্যাটাক করার টেন্ডেন্সি সব জায়গায় আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ অ্যাটাকটা আমার এখানেও করছে, এই বন্ডেও করছে, এই বন্ডেও করছে, আমার সব বন্ডে অ্যাটাক করছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, স্ট্রাকচারটা সব সময়ের জন্যই ঘুরছে, সব সময়ের জন্যই যদি ঘোরে, তাহলে আমার আলটিমেট সব সময়ের জন্যই কিন্তু মনে হবে একটা স্ট্রাকচারই ফর্ম করেছে।
ও আচ্ছা আচ্ছা। মানে ওই এক্স রে ক্রিস্টালোগ্রাফি ডিটারমাইন করতে পারছে না যে ও কোথায় আর কি দিয়ে অ্যাটাকটা করছে। না, কারণ ও তো ঘুরছে, ঘোরার জন্য কি হচ্ছে, মনে করো এখানে এখানে অ্যাটাকটা করেছে, মনে করো ফর এক্সাম্পল যদি এখানে অ্যাটাক করে, তাহলে আমার কি হবে, অন্য একটা ডেরিভেটিভ ফর্ম হলো, কিন্তু এও তো ঘুরলো, হুম এও ঘুরে তো একই একই জায়গায় আসবে, হুম। তাহলে দেখে মনে হবে আমার একই প্রোডাক্ট হলো। মনে করো এখানে হ্যাঁ কেউ আছে, এখানে কেউ অ্যাটাক করেছে, তাহলে এখানেও সিও সিএসটি হবে, এই ব্রেনটা তো ঘুরছে, তাহলে তখনও মনে হবে আমার একটাই প্রোডাক্ট ফর্ম হয়েছে বা একই ধরনের প্রোডাক্ট ফর্ম হয়েছে। তাই 1,1 একটাই যখন ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ আমি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এখানে একটা ফ্রি রোটেশন অফ সাইক্লোপেন্টা ডাইনে ডাইনে মানে সাইক্লোপেন্টাডাইনাইল রিং এর অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন এখানে হচ্ছে। যদি আমার ফ্রি রোটেশন এখানে না হতো, যদি এখানে ফ্রিজ হয়ে যেত, রোটেশনটা ফ্রিজ হয়ে যেত, তাহলে কিন্তু আমি 1,1 ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ ডিফারেন্ট টাইপ পেতাম। অথবা তোমরা বলতে পারো এইরকম একটা জিনিস পেতাম, যে আমি এখানে মনে করো আমি যদি নোমেনক্লেচার করতাম এটা 1, 2, 3, 4, 5, তাহলে আমি বলতে পারতাম 1,1, 1,2, 1,3, 1,4, 1,5, 5 রকম ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ আমি পেতে পারতাম। কিন্তু 1,1 শুধুমাত্র আমি পাচ্ছি কেন? কারণ বিভিন্ন জায়গায় অ্যাটাকটা করলেও যেহেতু এটা রোটেট করছে, তাই সবসময়ের জন্যই মনে হচ্ছে আমার পার্টিকুলার একটাই প্রোডাক্ট ফর্ম হচ্ছে। তাই এখানে মনে করো এটা কিন্তু কোনো অ্যান্টি কনফার্মেশন নয়। আমি অ্যান্টি কনফার্মেশনের জন্য আমি এখানে লিখিনি, এই সরি অ্যান্টি বলছি, ইক্লিপস কনফার্মেশন নয়, যেটা সৌমুখে বলছিলাম যে ইক্লিপস কনফার্মেশন দেখানোর জন্য আমি কিন্তু একই দিকে লিখিনি। আমি শুধুমাত্র এটা লিখেছি জাস্টিফিকেশনটা করার জন্য অথবা বোঝানোর জন্য। কারণ যদি আমি উল্টো দিকে লিখি তাহলে হয়তো বোঝাতে এটা অসুবিধা হবে। তাই একই দিকে লেখার কারণ একটাই, যে অন্যদিকে যদি অ্যাটাক করে সেটাও ঘুরে কিন্তু এই দিকে আসতে পারে। তাই সব সময়ের জন্য যাতে আমার কনফার্মেশন অথবা কনফিগারেশনটা আমার একই রকম মনে হচ্ছে, সেই জন্য আমার এনিমাল স্টাডি বলো অথবা মনে করো এক্স রে ক্রিস্টালোগ্রাফি বলো, ক্রিস্টালাইজেশন স্ট্রাকচার বলো, সবসময়ের জন্যই আমার কি মনে হচ্ছে একটাই স্ট্রাকচার আছে বা একটাই প্রোডাক্ট ফর্ম হচ্ছে। তা কিন্তু কখনোই নয়, প্রোডাক্ট ডিফারেন্ট ফর্ম হলেও আলটিমেটলি দেখাচ্ছে আমাকে একই রকম, কারণ আমার রোটেশনটা ফ্রি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এর আন্ডারেই একটা এ লিখে রাখো, এই অবধি তো লিখেছো, তার নিচ থেকে প্যারা করে লিখবে। প্যারা করে লেখো, দ্য সেম ইলেকট্রোফাইল ইজ জেনারেটেড, দ্য সেম ইলেকট্রোফাইল ইজ জেনারেটেড by acetic anhydride and phosphoric acid, by acetic anhydride and phosphoric acid, but at a lower concentration, full stop, but at a lower the same electrophile is generated by acetic anhydride and phosphoric acid but at a lower concentration, full stop, but at a lower concentration, full stop. In these case, comma, only the monoacyl product is obtained, only the monoacyl product is obtained since the lower concentration of CH3CO+, since क्या the बोलून only only the mono in this case, comma, only the monoacyl product মানে কি, mono derivative যেটা, monoacyl product is obtained মানে একটা অ্যাসাইল গ্রুপ ঢুকেছে, since the lower concentration of CH3CO+ fails to attack the second CP ring, fails to attack the second CP ring, comma, now deactivated by acylation,
now deactivated by acylation of the first ring of the first ring of the first ring। এটা কি বলা হচ্ছে, এটাও একটা প্রশ্ন পড়ে। এই প্রশ্নটায় বলা হচ্ছে যে সেম জিনিস আমরা অ্যাসিডিক অ্যানাইড্রাইডের সাথে অ্যানাইড্রাস LCl3 ইউজ না করে যদি আমরা H3PO4 ইউজ করি, তাহলে আমরা ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ না পেয়ে আমরা মনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভ, অনলি মনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভ পাই। কেন? কারণ এক্ষেত্রে LCl3 যতটা ভালোভাবে কাজ করে H3PO4 এর সাথে কিন্তু কখনোই অ্যাসিডিক অ্যানাইড্রাইড অতটা বেশি পরিমাণে CH3CO+ ফর্ম করে না। তাহলে তুলনামূলকভাবে CH3CO+ এর কনসেন্ট্রেশন কম থাকে। CH3CO+ এর যদি কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে এখানে তো দুটো স্টেপে রিয়াকশনটা হচ্ছে। ফার্স্ট তো আমার মনোসাবস্টিটিউটেড হয়, তারপরে আরেকটা CH3CO+ এসে আমার ডাইসাবস্টিটিউটেড হচ্ছে। তাহলে প্রথম যখন মনোসাবস্টিটিউটেড তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, CH3CO+ অ্যাটাক করছে, কিন্তু CH3CO+ এর কনসেন্ট্রেশন এতটাই কম যে সেকেন্ড রিংটাকে আর অ্যাটাক আর ও করতে চায় না ইন প্রেজেন্স অফ H3PO4। তাই ইন প্রেজেন্স অফ H3PO4 CH3COCl অনলি মনোঅ্যাসাইল প্রোডাক্ট অথবা মনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভ ফর্ম করে, ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ ফর্ম করে না। তাই এক্ষেত্রে যদি আমি কোথাও মনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভে এই রিয়াকশনটাকে রেস্ট্রিক্ট করতে চাই অথবা এই রিয়াকশনটাকে জাস্ট মনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভ অবধি আটকাতে চাই, তাহলে আমি জাস্ট অ্যানাইড্রাস LCl এর পরিবর্তে H3PO4 আমরা ইউজ করতে পারি। অ্যানাইড্রাস LCl3 ইউজ করলে কিন্তু আমরা সবসময়ের জন্যই মনো অ্যান্ড ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভের মিক্সচার পাবো, ওয়্যারাস H3PO4 যদি ইউজ করি তাহলে আমরা অনলি মনোসাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবো। ক্লিয়ার হয়েছে? স্যার ওই যে COCH3 CH3 যোগ হচ্ছে, ওইটা ফার্স্ট রিং এ একটাই যোগ হচ্ছে, পরের ক্ষেত্রে সেকেন্ড রিং এ যোগ হচ্ছে, ওটা কি ফার্স্ট রিং এ কি আরো যোগ হতে পারে? না না, ফার্স্টিং আর যোগ হবে না, কারণ ও তো ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করে নিচ্ছে। যখন ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করে নিচ্ছে অলরেডি, তখন ইলেকট্রন ডেন্সিটি ওর কমে গেল। এরপরে যদি এরপরে দেখো, আমার একটা জিনিস দেখো, দুটো ওপরের যে রিংটা আছে, নিচের রিং আছে, তাহলে ওপরের রিং এরও ইলেকট্রন ডেন্সিটি বেশি, নিচের রিং এরও ইলেকট্রন ডেন্সিটি বেশি। তাহলে যেই CH3CO+ কে ফার্স্ট রিং যখন অ্যাটাক করলো, তখন ফার্স্ট রিং ইলেকট্রন ডেন্সিটি কিন্তু কমে গেল অলরেডি। এবার নিচের রিং ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাহলে যদি এখন CH3CO+ আরো বেশি পরিমাণে থেকে থাকে, তাহলে কিন্তু সেকেন্ড রিংটাই ওখানে অ্যাটাক করবে, ফার্স্ট রিংটা কিন্তু ফার্দার অ্যাটাক করবে না। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যদি আরো CH3CO+ থাকে তাহলে কি হবে, তাহলে তখন ফার্স্ট রিং এ আবার অ্যাটাক করতে পারে, মানে সেকেন্ড রিং এ অ্যাটাক করার পরে থার্ড CH3CO+ আবার ফার্স্ট রিং অ্যাটাক করতে পারে। কিন্তু সেটা কখনোই হয় না, কারণ এখানে রিপালশন অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমার মানে আমি যেটা বলছি দেখো, যে সেকেন্ড যে COCH3 সেটা কিন্তু ফার্স্ট রিং এ কখনোই অ্যাটাক করবে না, কারণ সেখানে সেকেন্ড রিংটা অলরেডি অ্যাভেলেবেল এবং সেকেন্ড রিং এর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি আছে। ক্লিয়ার হয়েছে? স্যার কাটা কাটা হ্যাঁ আসছে। স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার আপনার ভয়েসটা কাটা কাটা। বোঝা গেছে তো যেটুকু বলেছি? হ্যাঁ স্যার বোঝা গেছে বোঝা গেছে। আচ্ছা, আর এখানে এইখানে তাহলে দেখো তিনটে প্রশ্ন আসে। একটা হচ্ছে ওয়াই ফেরোসিন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন বেনজিন, এই প্রশ্নটা আসে। দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে কি অ্যাসাইলেশনের নর্মাল প্রশ্ন, যে ওই 1,1' ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ ফরমেশনটাই অ্যাকচুয়ালি আমার ওই ফ্রি রোটেশন অফ সাইক্লোপেন্টাডাইন রিং, এটা এক্সপ্লেন করতে বলে অনেক সময়। এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। আর থার্ড প্রশ্ন হচ্ছে ইনস্টিটিউট অফ AlCl3 যদি আমরা H3PO4 ইউজ করি, তাহলে আমরা অনলি মনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভ পাই, এটা কেন? এই টোটাল তিনটে প্রশ্ন আছে অ্যাসাইলেশন, শুধুমাত্র অ্যাসাইলেশন থেকে তিনখানা প্রশ্ন আছে। তাই তিনটে প্রশ্ন একটু ভালোভাবে মানে একই জায়গা থেকে অ্যান্সার, কিন্তু ভালোভাবে এটা বুঝে উত্তর দেবে, আর ওই জন্য আমি তিনটেই লিখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা কি বলবো ভাবলাম, আমার আর মনে পড়ছে না কি একটা বলবো ভেবেছিলাম। হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, স্বর্ণাব একটা প্রশ্ন বলেছিলে প্রথম দিকে, এবার বুঝতে পেরেছো উত্তরটা? এই প্রশ্নটাই বলছিলে তুমি। হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি। এই 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 কোশ্চেনটাই তুমি করেছিলে, যে 1,1' ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ফ্রি রোটেশন, প্রুফ অফ হ্যাঁ ফ্রি রোটেশন, এটাই করেছিলে তুমি।
আচ্ছা স্যার ওখানে ওটা ছিল যে মিক্সড অফ দুটো, মানে মিক্সড অফ মানে এই দুটো ওই যে মিক্স, যেটা এটা লিখলে মনো হবে আর তো? ডাই, মনো সাবস্টিটিউটেড আর ডাই সাবস্টিটিউটেড। আচ্ছা আচ্ছা, এই দুটো মানে একসঙ্গে লিখে দেবো তাই তো? হ্যাঁ, মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট আর ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট, কিন্তু মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট মানে যে সেটা ফ্রি রোটেশন হচ্ছে কখনোই আমি বলতে পারবো না। ডাই হ্যাঁ সাবস্টিটিউটেড প্রোডাক্ট মানে ফ্রি রোটেশন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, থার্ড লিখবে অ্যালকাইলেশন। সম্ভবত আজকে থার্ডটা করে আমি শেষ করে দেবো। থার্ড লেখো অ্যালকাইলেশন। অ্যালকাইলেশনের আন্ডারে লিখবে ফেরোসিন রিঅ্যাক্টস উইথ ইথিলিন, ফেরোসিন রিঅ্যাক্টস উইথ ইথিলিন in presence of anhydrous AlCl3, in presence of anhydrous AlCl3 undergoing alkylation of the ring, full stop, undergoing alkylation of the ring, full stop. This is an example of aromatic reaction of ferrocene, aromatic reaction of ferrocene, aromatic reaction of ferrocene। তার আন্ডারে রিয়াকশনটা লিখবে ferrocene unit plus ethylene moiety in presence of anhydrous AlCl3, এখানে অ্যালকাইলেশন হবে। হয়েছে? আচ্ছা, অ্যালকাইলেশনটা কত নম্বর হবে? এটা 3 নম্বর ছিল না? আগেটা 2 নম্বর ছিল, এটা 3 নম্বর হবে। অ্যালকাইলেশনটা 3 নম্বর। লেখা হয়েছে? হ্যাঁ স্যার ইয়েস হয়েছে। স্যার। 4 নম্বর দাও ম্যানিক রিয়াকশন। 4 নম্বর পয়েন্ট করো ম্যানিক রিয়াকশন। তার আন্ডারে লেখো ফেরোসিন রিঅ্যাক্টস উইথ ফর্মালডিহাইড, ফেরোসিন রিঅ্যাক্টস উইথ ফর্মালডিহাইড in presence of dimethylamine, in presence of dimethylamine to give mono-substituted ferrocene, to give mono-substituted ferrocene, to give mono-substituted ferrocene। বলে রিয়াকশনটা লিখবে। হয়েছে? না স্যার হয়নি, বাকি আছে স্যার।
হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা 5 নম্বর পয়েন্ট করবে, 5 নম্বর পয়েন্ট করে লিখবে সালফোনেশন অ্যান্ড নাইট্রেশন। সালফোনেশন অ্যান্ড নাইট্রেশন। আচ্ছা ঠিক আছে, নাইট্রেশন আমি পয়েন্ট করেছি, তাহলে শুধু সালফোনেশন রাখো, এটা শুধু সালফোনেশন লাগো তাহলে 5 নম্বর পয়েন্ট। সালফোনেশনের আন্ডারে লিখবে ফেরোসিন রিঅ্যাক্টস উইথ H2SO4। Ferrocene reacts with H2SO4 in presence of acetic anhydride. In presence of acetic anhydride to form monosubstituted derivative. To form monosubstituted derivative. To form monosubstituted derivative বলে রিঅ্যাকশনটা লেখো। রিঅ্যাকশনটা লিখবে তারপরে। হয়েছে। আচ্ছা লাস্ট মানে আজকের লাস্ট করাচ্ছি এটা, এটা লাস্ট রিঅ্যাকশন হয় আজকের লাস্ট। 6 নম্বরটা লিখবে নাইট্রেশন। আচ্ছা নাইট্রেশন জেনারেলি আমরা কিভাবে করি, কোন মিডিয়ামে করি বলো নাইট্রেশন? রিএজেন্টটা বলো, নাইট্রেশন কি কি দিয়ে নাইট্রেশন হয়? ঠিক, কনসেন্ট্রেটেড H2SO ইউজ মিক্সড অ্যাসিড করি। দিয়ে। হ্যাঁ মিক্সড অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO দিই, কনসেন্ট্রেটেড H2SO4 দিই। এবার বলো তো কনসেন্ট্রেটেড H2SO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 যদি আমরা দিই তাহলে কি হওয়া উচিত? NO2 প্লাস আর ফার্স্ট পয়েন্টটা একবার পড়ো দেখি কি হওয়া উচিত বলো তো। ফার্স্ট পয়েন্ট একদম রিঅ্যাকশনের ফার্স্ট পয়েন্ট দেখো। সেই এটা ফর্ম হবে তো, মানে ইলেকট্রোফাইল যেটা সেটা ফর্ম হবে তো? না, ফার্স্ট পয়েন্টে কি লেখা আছে? ফার্স্ট পয়েন্টে পড়েছো কেউ? একদম ফার্স্ট রিঅ্যাকশনের ফার্স্ট পয়েন্ট। ও মানে মেটেরিয়ালের। dilute HNO3 to stable blue green paramagnetic ferricinium। না সেটা কি হবে? সেটা তো হবে না, সেটা তো ডাইলিউট H2SO3। নাইট্রেশনে আমরা কি করি, নাইট্রেশনে মিক্সড অ্যাসিড ইউজ করছি, কনসেন্ট্রেট ওটাই H2SO3 হবে না, সবসময় এখানে ইউজ করা হয়। হ্যাঁ তাহলে এটা কি হবে? concentrate। তাহলে ফার্স্ট পয়েন্টেই লেখা আছে কি হবে। ফার্স্ট পয়েন্টেই তো লেখা আছে ভেরি স্ট্রং অ্যাসিডস প্রোটোনেট ফেরোসিন টু Cp2FeH+ উইথ বেন্ড রিংস, লেখা নেই? তাহলে এখানে নাইট্রেশন যদি আমরা করতে চাই তাহলে অ্যাকচুয়ালি নাইট্রেশন এখানে হবে না বা নাইট্রো গ্রুপ এখানে ঢুকবে না। কেন? কারণ এখানে আমরা কনসেন্ট্রেট HNO3 ইউজ করছি অথবা কনসেন্ট্রেট H2SO4 ইউজ করছি। তাহলে এখানে অ্যাসিডিটিটা অনেক বেশি, এটা স্ট্রং অ্যাসিড, হাইলি স্ট্রং অ্যাসিড। যখন হাইলি স্ট্রং অ্যাসিড হচ্ছে একে নাইট্রেশন বরঞ্চ করবে না, Cp2FeH+ একটা বেন্ড রিং তৈরি করবে। সেটাকে আমরা কিরম ভাবে দেখাচ্ছি, এরকম ভাবে দেখাতে পারি। একটা হাইড্রোজেন এখানে এলো, একটা মনে করো সাইক্লোপেন্টাডাইন রিং এখানে এলো, আর একটা মনে করো এরকম ভাবে দেখাতে পারি যে আর একটা মনে করো সাইক্লোপেন্টাডাইন এখানে এলো, কারণ বেন্ড হয়ে গেছে এটা এরকম। অল ওভার চার্জ কি হবে? অল ওভার চার্জ হচ্ছে আমার প্লাস। এটা কি আমরা বলছি তাহলে কি, এটা কি আগেরটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে Cp2FeH+।
বুঝতে পেরেছো কথাটা? তাহলে আমার অ্যাকচুয়ালি সো কল্ড নাইট্রেশন এখানে হয় না। অথবা বলতে পারো কনভেনিয়েন্ট মেথড এখানে হয় না নাইট্রেশনের। সো কল্ড নাইট্রেশন অথবা কনভেনিয়েন্ট মেথড এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কারণ আমি যদি মিক্সড অ্যাসিড অথবা কনসেন্ট্রেটেড HNO3 ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 এখানে ইউজ করি, তাহলে ও নাইট্রেশন করাবে না, বরঞ্চ উল্টো কি করাবে, ইন প্রেজেন্স অফ স্ট্রং অ্যাসিড মিডিয়াম H+ রিলিজ করছে, যেটা কিনা আয়রন ওই H+ এর সাথে রিয়াকশন করে একটা CP2APH+ কমপ্লেক্স ফর্ম করছে, যেখানে আমার রিংগুলো আর প্যারালাল নেই, এখানে বেন্ট হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো এই অবধি? Yes, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলো যদি কোনো প্রবলেম থাকে বলো, আজকের ক্লাসে বলছি যদি কোনো প্রবলেম থাকে। তাহলে কিন্তু নাইট্রেশন করা যাবে না অন্য কোনো নাইট্রেশন হবে, কিন্তু আমি ওই জন্য কি বলেছি, সো কল্ড নাইট্রেশন অথবা কনভেনিয়েন্ট মেথড অ্যাপ্লিকেবল নয়। অন্যরকম ভাবে হবে, কিন্তু কনভেনিয়েন্ট মেথডে আমরা নাইট্রেশন করতে পারবো না। যেরকম কনভেনিয়েন্ট মেথডে কিন্তু আমরা ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন করেছি, কনভেনিয়েন্ট মেথডেই আমরা ম্যানিক রিঅ্যাকশন করেছি, কনভেনিয়েন্ট মেথডে আমরা অক্সিডেশন করেছি, কনভেনিয়েন্ট মেথডে আমরা সালফোনেশন করেছি। বাট কনভেনিয়েন্ট বা ইউজুয়াল যে মেথড আছে নাইট্রেশনের, সেটা আমরা অ্যাপ্লাই এখানে করতে পারবো না, কারণ ইন প্রেজেন্স অফ স্ট্রং অ্যাসিড মিডিয়াম এটা ডিফারেন্ট একটা আয়ন তৈরি করবে। তাহলে আমরা কি করব, অন্য মেথডে করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলো কোনো স্যার ওই আর কিছু প্রবলেম থাকলে বলো। স্যার স্যার ওই বেঞ্জিন যে বেঞ্জিন ফেরোসিনিক মোর রিঅ্যাক্টিভ বেঞ্জিন বলুন। দেখো, ফেরোসিন আর বেনজিনের মধ্যে পার্থক্যটা কি, বেনজিনে কিন্তু কোনো মেটাল অ্যাটম নেই। আমরা কি বলেছিলাম, বেনজিনের নর্মাল পাই ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, কারণ 3টে পাই বন্ড থাকে, তাহলে ওপর আর নিচে একটা পাই ক্লাউড থাকে, যেটা আমরা সেই মানে বেনজিনের যখন একদম ওভারঅল বেসিক স্ট্রাকচার পড়ার সময় দেখেছিলাম, যে ওপর নিচে একটা পাই ক্লাউডের পুরো একটা সেই চাদর টাইপের রয়েছে, এবং সেখান থেকে ও অ্যাটাক করছে, কারণ পাই ইলেকট্রন ডেনসিটি প্রচুর বেশি আছে, সেই জন্য একটা ইলেকট্রোফাইলকে খুব সহজেই অ্যাটাক করে। এবার ফেরোসিনটাকে নিয়ে আমরা ভাবছি। দেখো, ফেরোসিনকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে ওপর আর নিচে কি আছে, দুটো আমার সাইক্লোপেন্টাডাইন আয়ন আছে। তাহলে দেখো, ওটাও কিন্তু বেনজিনের মতোই। বেনজিনে 3টে পাই ইলেকট্রন আছে, মানে আমার টোটাল হচ্ছে 6টা পাই ইলেকট্রন, মানে 3টে পাই বন্ড। আর এখানেও দেখো, আমরা যদি সেই হিসাবে ভাবি, তাহলে আমার 6টা পাই ইলেকট্রন। কেন? কারণ আমার হচ্ছে একটা নেগেটিভ চার্জ আছে, আর আমার 5খানা কার্বন অ্যাটম, তাহলে টোটাল আমার সেক্ষেত্রে আমার 6টাই আসবে। আলটিমেটলি এখানে কি হচ্ছে দেখো, আলটিমেটলি বেঞ্জিনের সাথে আলাদাটা কি, এখানে একটা এক্সট্রা মেটাল অ্যাটম আছে। এই এক্সট্রা মেটাল অ্যাটম থাকার জন্য কি হচ্ছে, সাইক্লোপেন্টাডাইন হচ্ছে একটা পাই ডোনার অ্যান্ড পাই স্টার অ্যাকসেপ্টার, মানে পাই বন্ড ওখানে ডোনেট করে এবং পাই স্টার অরবিটালে আবার পাই বন্ড অ্যাকসেপ্ট করে, অথবা পাই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে। তাহলে যখন এখানে মেটাল অ্যাটমটা আছে, তখন কি হলো, তখন কিন্তু সাইক্লোপেন্টাডাইন মেটাল অ্যাটমকে পাই বন্ড ডোনেট করলো, অথবা পাই ইলেকট্রন ডোনেট করলো। তাহলে সেক্ষেত্রে আমার টেম্পোরারি মনে হবে যে ইলেকট্রন ডেন্সিটি তো অ্যাকচুয়ালি কমে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। কেন? কারণ আয়রন কি হচ্ছে, আয়রন ইটসেলফ একটা ইলেকট্রন রিচ, কারণ আয়রনের আমার D8 কমপ্লেক্স, অথবা D8 ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন মানে D8 সেখানে। কারণ আমরা তো এখানে কি করি, আমরা ডি আর এস মিলে টোটাল ডি ইলেকট্রনস কাউন্ট ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে D8 ধরবো। তাহলে যদি D8 হয়, তাহলে আমরা এটা ইটসেলফ ইলেকট্রন রিচ আয়রন। এবার যদি দুখানা সাইক্লোপেন্টাডাইন থেকে আরো বেশি পরিমাণে পাই ইলেকট্রন আয়রনের উপরে আসে, তাহলে আয়রন কি হবে, মোর ইলেকট্রন রিচ হলো, আরো বেশি পরিমাণে ইলেকট্রন রিচ হলো। যখন ও আরো বেশি পরিমাণে ইলেকট্রন রিচ হলো, ও কি চাইবে, এবারে সেই পাই বন্ডটাকে ব্যাক ডোনেট করতে চাইবে। কোথায় ব্যাক ডোনেট করছে, পাই স্টার অরবিটাল অফ সাইক্লোপেন্টাডাইন রিং। তাহলে যখন ও পাই স্টার অরবিটাল অফ সাইক্লোপেন্টাডাইনে ব্যাক ডোনেট করছে, তখন সিপি রিং গুলো কি হচ্ছে, ইলেকট্রন রিচ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবার যত বেশি ইলেকট্রন রিচ হচ্ছে, তত বেশি কি হবে, ও ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে চাইবে, এবং এই যে ইলেকট্রন রিচনেসটা, সেটা বেনজিনের পাই ইলেকট্রন ডেন্সিটির থেকে অনেক বেশি হয়। সেই জন্যই অ্যাকচুয়ালি ফেরোসিন তুলনামূলকভাবে বেনজিনের থেকে বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হয় ইন কেস অফ ইলেকট্রোফাইল অ্যাটাক।
ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা যেটা ওই আমি লিখিয়ে দিচ্ছি ওখানে লেখাটা মানে ও অল্পই লেখা আছে দেখবে, ওখান থেকে লিখবে। কিন্তু আমি বোঝানোটা বললাম, বোঝানোটা যাতে মানে অসুবিধা না হয়, দেখবে ওইখানে আমি লিখিয়েছি ওটা, ওই ইলেকট্রন ইন হোমো আর ইজিলি ডোনেটেড টু দ্য সিপি রিংস, দ্য সিপি রিংস বিকাম ইলেকট্রন রিচ, এগুলো লিখিয়েছি দেখবে, কেন রিঅ্যাক্টিভ হয় লেখা আছে ছোট করে। আচ্ছা পরের দিনে বলি, পরের দিনে আমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে কয়েকটা রিয়াকশন আমরা পড়বো। একটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিডের আর একটা হচ্ছে অ্যালকিল লিথিয়াম, এই দুটো হচ্ছে রিয়াকশন পড়বো। এই দুটো রিয়াকশন পরে দু তিনটে জাস্ট কোশ্চেন করবো ফেরোসিনে। দু তিনটে কোশ্চেন করার পর একটা ছোট কুইজ থাকবে। ছোট কুইজ মানে আগের বারে যেরকম সেই গ্রুপ ফর্ম করে একটা হয়েছিল একদম একই সেম, একটা গ্রুপ ফর্ম করে একটা হবে। আগের গ্রুপের সাথে এই গ্রুপের মানে আগের যেরকম গ্রুপ ছিল একই গ্রুপ থাকবে, শুধুমাত্র সৌরভকে কোনো একটা গ্রুপে অ্যাড করে দিলে হয়ে যাবে। একটা কুইজ থাকবে, কুইজের সিলেবাস হচ্ছে পুরোটাই যত অবধি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কালকে তাহলে ওই কালকে একই সময় ক্লাসটা হবে, এই 7টা থেকেই হবে। পড়ানোটা খুব কম সময় হয়ে যাবে, বেশিক্ষণ কালকে সময় লাগবে না, জাস্ট কয়েকটা রিয়াকশন আছে, রিয়াকশনটা দেখালে হয়ে যাবে, তারপরে কুইজটা হবে, ঠিক আছে? আজ তাহলে এই অবধি রইলো।